নমস্কার, আমি মেঘলা। আপনারা দেখছেন মৃত্তিকা টিভি। আর এই মুহূর্তে আপনারা আমার সঙ্গে এসে পৌঁছেছেন হাওড়া হাসপাতালে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আমাদের নতুন বিজেপি সরকারের উদ্যোগে এক নতুন টিকা এসেছে, যেটা ভীষণভাবে সরকার কেয়ার নিচ্ছে ফিমেলদের প্রতি। আমি অভিজিৎকে বলবো একটু দেখাও এই ব্যানারটা। এইচপিভি টিকা সুরক্ষার প্রতি আমাদের সংকল্প, যেটা মূলত সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের এক নতুন পদক্ষেপ। বিজেপি সরকার মানেই নতুন পদক্ষেপ, নতুন উন্নতি, আরও ভালোভাবে বাঁচার আশা, আরও সুরক্ষিতভাবে বেঁচে থাকা। তো আজকে আমরা এখানে আমাদের মধ্যে পেয়েছিলাম রুদ্রনীল ঘোষকে। জায়গা হলো আমাদের যাদের মেয়েদের বয়স 14, আমাদের যে মেয়েদের বয়স 14 জাস্ট ক্রস হলো, তাদের ক্ষেত্রে এই টিকা যাতে সবাই পায়, এটা সচেতনতামূলক। এবং ধন্যবাদ জানাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। এই সচেতনতামূলক কাজ, যে কাজ সবার জানবার প্রয়োজন এবং এই টিকা অবশ্যই নেওয়ার প্রয়োজন। এই বিভিন্ন ধরনের সার্ভাইকাল যে ক্যান্সার, সেটা যাতে রোধ করতে পারা যায় তার বিষয় কিন্তু এই প্রকল্প শুরু হলো। যতগুলো স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখান থেকে, সব জায়গা থেকেই দেওয়া হবে, সমস্ত জায়গাগুলো থেকে দেওয়া হবে। আজকে বিধাননগর থেকে সম্মানীয় মুখ্যমন্ত্রী এই টিকাকরণের প্রকল্পের উদ্ঘাটন করলেন। এবং আজ আমাদের হাওড়া হাসপাতালে আমাদের ডিএম ম্যাডাম, সুপার এবং অন্যান্য যারা স্বাস্থ্য আধিকারিক রয়েছেন, কর্মীরা রয়েছেন, নার্স দিদিরা রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে 14 বছর বয়সে যে মেয়েরা রয়েছেন, তারা তাদের বাবা মায়ের সঙ্গে এসে এই টিকা নেওয়া শুরু করলেন। আমি অনুরোধ করব সবাইকে যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ টিকা আপনারা দ্রুত নেওয়া শুরু করুন। সমস্ত জায়গা থেকে ধাপে ধাপে দেওয়া শুরু হবে, যাতে আমরা স্বাস্থ্যের জায়গা থেকে যে সুরক্ষা, যে সচেতনতা তৈরি করতে চাইছি, যা আমাদের প্রত্যেকের জন্য উপকারী, সেই ক্ষেত্রে অনেক নিজেদের বাঁচাতে পারবো। তো মহিলাদের জন্য, আমাদের মেয়েদের জন্য এই ধরনের উদ্যোগ, এই ধরনের কাজ বলার অপেক্ষা রাখে না, যেটা বড় ভরসা নিয়ে আসছে। স্যার, হাসপাতালের উন্নতি নিয়ে যদি কিছু বলেন। হাওড়া হাসপাতালে যে ডেভেলপমেন্ট যা হবার দরকার, সেক্ষেত্রে রোগীদের বন্দোবস্ত, ইনফ্রাস্ট্রাকচারের বন্দোবস্ত, যাতে ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছেন তাদের নিরাপত্তা, হাসপাতাল চত্বরে যে বেআইনি পার্কিং থেকে শুরু করে অবৈধ যে প্রক্রিয়া একটা চলতো, দুর্ভাগ্যজনকভাবে পূর্ববর্তী যে সরকার ছিল তারা কিন্তু এই বিষয়টাতে গুরুত্ব না দিয়ে, মানুষের জীবনকে গুরুত্ব না দিয়ে, তারা যারা এই অসাধু কাজগুলো করতেন সেই ধরনের চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এখানে যাতে পাকাপাকিভাবে পুলিশ চৌকি করা যায়, নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, সেই বিষয়ে কয়েকদিন আগেই একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। ডিএম ম্যাডাম নিজে উপস্থিত ছিলেন এবং বাকি সমস্ত গুরুত্বপূর্ণ আধিকারিকদের সঙ্গে আমাদের হাওড়ার সদরে যে বিধায়কেরা রয়েছেন, সঞ্জয় সিং, উমেশ রায়, আমি এবং অন্যান্যরা, তাঁরা উপস্থিত ছিলেন অত্যন্ত পজিটিভভাবে, যাতে হাওড়ার এই 500 বছরের পুরনো শহর, তাতে যে গুরুত্বপূর্ণ হাসপাতালটি রয়েছে, সেটা যেন সুপার স্পেশালিটির কোয়ালিটিতে দ্রুত পৌঁছে যেতে পারে, তার ধাপে ধাপে ভাবনা এবং কাজ কিন্তু শুরু হয়ে গেল। প্রাক্তন শাসক দল, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার তৈরি তৃণমূল, তারা সারাক্ষণই বলতো যে আমরা 24 ঘন্টা মানুষের পাশে আছি। যে ধরনের ঘটনা, মানুষের চাল ডাল, ত্রাণের ত্রিপল থেকে শুরু করে এই লুটগুলো, অন্যায়গুলো যেভাবে তারা করেছে, তাতে সত্যিই তারা প্রমাণ করেছিলেন যে 24 ঘন্টা তৃণমূল মানুষকে লুট করবার জন্যই পাশে থাকতেন সতর্কভাবে। মানুষ তাদের বিদায় দিয়েছেন গণতান্ত্রিক পদ্ধতিতে। আপনারা দেখেছেন যে তৃণমূল এমএলএর মাঠ বা পাশের ক্ষেত থেকে কোটি কোটি টাকা মাটির নিচে থেকে উদ্ধার হচ্ছে। এই টাকা কিসের টাকা? এই টাকা জনগণের টাকা, মানুষকে লুট করা টাকা। এবং স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে বাকি প্রত্যেকটি বিভাগে এই অন্যায় এবং অরাজকতা চালানো হয়েছে এবং পুলিশকে নিষ্ক্রিয় করা হয়েছে।
পুলিশের ওপর প্রেশার ক্রিয়েট করে, এবং যারা সরকারি অফিসার, যারা মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে চান, তাদের হাতে এবং কোমরে দড়ি পরানো হয়েছে, মুখ বন্ধ করা হয়েছে। এই পরিবেশ তৈরি হয়েছিল যেখান থেকে মানুষ মুক্ত হতে চেয়েছেন, এবং ভারতীয় জনতা পার্টিকে তারা তাদের ভবিষ্যৎ গড়বার জন্য দায়িত্ব তুলে দিয়েছেন। এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে এই সরকার বার্তা দিচ্ছেন এবং প্রমাণ দিচ্ছেন এক একটি নীতি প্রণয়ন করে বা এক একটি ভূমিকা নির্দেশ দিয়ে, যে আইনের শাসন চলবে, মানুষ বাঁচবেন। যেভাবে পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং মানুষের জীবন পেটকে খতম করে দেওয়া হয়েছিল, অন্যায় অরাজকতার যে পরিবেশ তৈরি করা হয়েছিল সরকারিভাবে এবং সামাজিকভাবে, তা বন্ধ। ভয় আউট, ভরসা ইন। এখন রাজনীতির বিষয়ে অত্যন্ত কম অভিজ্ঞ মানুষ, এবং 50 কোটি না 60 কোটির বাড়িতে তিনি থাকতেন। এই অর্থ কোত্থেকে এসেছে যা নিয়ে আলোচনা চলছে, এবং আইনিভাবে আমার মনে হয় যে এই তার পথে নামার প্রয়োজন ছিল না। তাঁর পিসিমণির সঙ্গে তিনি যদি বসে মিটিংটা করে ফেলতেন, কারণ এগুলো তৃণমূলের আভ্যন্তরীণ সৌজন্যবোধ, একে অপরকে আহত করা, মারা এবং ক্ষতবিক্ষত করা। পথে নামার তো তার অভ্যেস নেই। আমার মনে হয় যদি কেউ তাকে একটু হাত ধরে নিয়ে যান তো তবে ওনার সুবিধে হবে। পথের অভ্যেস ওনার খুব একটা নেই। স্যার, সাধারণ মানুষের মনে অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতা ফর্ম নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, যেখানে গাড়ি আছে কি না, 3টে পাকা ছাদের বিল্ডিং আছে কি না, এগুলোর সাথে কি কোনোভাবে অন্নপূর্ণার ভাণ্ডার জড়িয়ে, মানে যেটা সাধারণ জনগণের প্রশ্ন হচ্ছে যে আমরা কি 3000 টাকা পাবো না যদি আমাদের ভালো বাড়ি থাকে বা গাড়ি থাকে? তারা যাতে, যারা যোগ্য, যারা এটা পাওয়ার আসল দাবিদার, তারা যাতে পেতে পারেন, এবং তার টাকা, আমাদের মা বোনেদের টাকা যাতে পুরুষেরা নিয়ে চলে যেতে না পারে। যারা বিদেশি এখনও লুকিয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও সীমান্তে তারা লাইন দিচ্ছে, দিয়ে প্রমাণ করছে যে তারা এভাবে এই দেশে ঢুকে পড়েছিলেন, এবং নানান সরকারি প্রকল্প তৃণমূলের দুর্নীতির মাধ্যমে তারা পেয়েছেন, যা আমার দেশের মানুষের পাওয়া উচিত। যেমন এই অন্নপূর্ণা যোজনা আমার মায়েদের পাওয়া উচিত। তো তাই কোনো রকমে যাতে ফাঁক না থাকে, সেই জন্যেই একটুখানি কতগুলো জিনিস একটু বেশি লিখতে হচ্ছে। প্রাথমিক দিকে এটা একটু অস্বস্তিজনক মনে হতে পারে তাদের কাছে, কেউ কেউ ভুল বোঝাবার চেষ্টা করছে। আজ সরাসরি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এই এইচপিভি টিকাকরণের উদ্বোধন করবার সময় এ বিষয়ে বার্তা দিয়েছেন যে যাতে কোনো রকমভাবে, কারণ সরকারের টাকা অর্থাৎ মানুষের টাকা, তা যেন যারা যোগ্য তারাই পেতে পারেন, তার জন্য সাবধানতামূলকভাবেই এই কাজ যাতে হতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। তাদের বলবো আপনাদের অধিকার যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয়, ফাঁক না যাতে থেকে যায়, তাই এই বন্দোবস্ত সহযোগিতা করুন। আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে, বিপদমুক্ত হবে। একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন, দেখা যাচ্ছে দুষ্কৃতীদের দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে। সেই সময় প্রশ্ন উঠছে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কি বলবেন? দেখুন, বিকাশবাবু ইদানিং সময়ে দেখতে পাওয়া গেছে এবং আগেও দেখতে পাওয়া গেছে যে তিনি ক্রিমিনালদের ওপরে মানবাধিকার এই শব্দটা প্রয়োগ করবার ব্যাপারে বড্ড বেশি উদ্গ্রীব হয়ে যাচ্ছেন। লুটেরা তৃণমূল, যাকে মানুষ বিদায় দিয়েছেন, এবং তার যে বন্ধু আসলেই বামেরা, তা বিকাশবাবু প্রমাণ করে ফেলেছেন। একটাই কথা বলবো যে দুষ্কৃতীরা মানব সমাজেরই মানুষ, আর বাকি যারা দুষ্কৃতী নয়, যাদের লুট হয়েছে, তারা মানব সমাজের মানুষ নয়, এমন ভাবাটা যদি বিকাশবাবু একটু কম করেন তো তাহলে বোধহয় মানবতাই বাঁচবে। এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথায় বসবেন, তিনি চেয়ারে বসবেন না টুলে বসবেন না ধর্নায় বসবেন, এটা তার গণতান্ত্রিক অধিকার, তিনি যেখানে খুশি বসতে পারেন। তবে আমাদের যেটা খুব চিন্তা হয়, তাদের দলের মধ্যে অতীতেও যা হতো, একে অপরকে তারা খুন করতো, লুট করতো, এইরকম ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটাই কিন্তু নজরে রাখবার।
রুদ্রনীল ঘোষের সঙ্গে কথা বলে আমরা আরও জানতে পেরেছি হাসপাতাল চত্বরে যেভাবে বাজে কার্যকলাপ চলছিল, জাল ওষুধ থেকে শুরু করে পেশেন্টের প্রপার কেয়ার না নেওয়া থেকে শুরু করে নানান রকমভাবে পেশেন্টকে বা পেশেন্টের বাড়ির লোককে হ্যারেস হওয়া থেকে শুরু করে সেই সব কিছুর দিকে আমাদের এখন নতুন বিজেপি সরকার লক্ষ্য রাখবেন উনি আশ্বাস দিয়েছেন এবং ইতিমধ্যেই তার কাজও শুরু হয়ে গেছে। আমরা বেশ কিছু হসপিটালে ভিজিট করতে দেখেছি অগ্নিমিত্রা পালকে। আগামী দিনেও হাসপাতালের পরিণতি আরও উন্নতি হয়, যেন আরও অনেক বেটার জায়গায় যেতে পারে। হাসপাতাল মানে যেন একটা নিশ্চিন্তের জায়গা, মানুষের মনে এই চিন্তাটা ক্রিয়েট করাই হচ্ছে বিজেপি সরকারের কাজ, পার্ট অফ দেয়ার ওয়ার্ক আমরা বলতে পারি। এই মুহূর্তে আমরা কথা বলে এখনও অবধি এটাই জানতে পেরেছি যেটা আমাদের সবাইকে খুব খুশি করেছে। আই এম শিওর আপনাদের সবাইকেও খুব খুশি করেছে এই খবরটা শুনে। আরও ভালো ভালো খবর জানার জন্য, শোনার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মৃত্তিকা টিভি।